আচ্ছা, মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের মধ্যে আমাদের যেটা চলছে সেটা হচ্ছে ডবল লিমিট বা সাইমালটেনিয়াস লিমিট, বা আমাদের যেটা করেছি সেটা হচ্ছে মাল্টিপল লিমিট। ঠিক আছে, মাল্টিপল লিমিট জিনিসটা কি ছিল না, লিমিট লিমিট এক্স ওয়াই টেন্স টু এ বি। ঠিক আছে, এক্স এবং ওয়াই একই সাথে এ বি পয়েন্টে যাচ্ছে, অর্থাৎ এক্সটা এতে যাচ্ছে, এটাকে আমরা লিখি এরকম ভাবে, লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু এ বি, যেখানে অপারেটিং অন এফ এক্স ওয়াই। ঠিক আছে, এফ এক্স ওয়াই এর উপর অপারেট করছে, সেটা এক্স ওয়াই জেড টেন্স টু এবিসি হতে পারে, সেটা আমরা করেছি। অথবা যেটাকে আমরা এই সেন্সও লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু, মানে একই লিমিটের আন্ডারে এক্সটা এতে যাবে, ওয়াইটা বিতে যাবে অন এফ এক্স ওয়াই, যেটাকে আমরা বলতাম হচ্ছে ডবল লিমিট বা সাইমালটেনিয়াস লিমিট, ডবল লিমিট অর সাইমালটেনিয়াস লিমিট বা সাইমালটেনিয়াস লিমিট অর মাল্টিপল লিমিট, যা খুশি বলতে পারি। ঠিক আছে, অথবা মাল্টিপল লিমিট। সেটা মাল্টিপল বলছি কারণ সেটা দুটো ভ্যারিয়েবলের জন্য হতে পারে, তিনটে ভ্যারিয়েবলের জন্য হতে পারে, এরকম ব্যাপার। কিন্তু এবার আমরা যেটা করবো, এবং এই ডবল লিমিট সংক্রান্ত তার এক্সিস্টেন্স সংক্রান্ত বিভিন্ন প্রবলেম আমরা কিন্তু করেছি। এইবার আজকে যেটা হবে সেটা আমি শুরু করবো হচ্ছে রিপিটেড লিমিট দিয়ে। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে যখন নর্মালি ওয়ান ভেরিয়েবলের ফাংশন করেছি, ওয়ান ভেরিয়েবলের ফাংশন যখন আমরা করেছি, সেখানে কিন্তু ডবল লিমিট বা মানে রিপিটেড লিমিট এরকম আলাদা করে কোনো ডিফাইনের ব্যাপার ছিল না, বিকজ সেখানে আমাদের জাস্ট লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ছিল। কিন্তু এখন লিমিট এক্স টেন্স, এখন কি হয়েছে না, লিমিট এক্স ওয়াই টেন্স টু এ বি হয়েছে, এক্স ওয়াইটা কিন্তু এ বির দিকে যাচ্ছে, সেটা ভেঙে ভেঙে যেতে পারে, অর্থাৎ ব্রেক করে যেতে পারে, প্রথমে ওয়াইটা বিতে গেল, এক্সটা এতে গেল, অথবা উল্টো হতে পারে, অথবা দুজনের সাইমালটেনিয়াসলি একই সাথে এ বিতে যেতে পারে। তো একই সাথে যখন যাবে তখন তার ঘটনা আমরা আগের ক্লাসগুলোতে করেছি। তো এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে প্রথমে এক্সটা এতে গেল, তারপর ওয়াইটা হয়তো বিতে গেল, কিংবা প্রথমে এক্স প্রথমে ওয়াইটা বিতে গেল, তারপর এক্সটা এতে গেল। তো এরকম কেসে লিমিট গুলো কি হবে, প্রথমে এক্সটা এতে গিয়ে এফ এক্স এর একটা এফ এক্স ওয়াই এর একটা ভ্যালু দিল, সেই এফ এক্স ওয়াই যে ভ্যালুটা পেলাম তার উপর ওয়াই টেন্স টু বি করছি, তখন কি ঘটবে, এবং প্রথমে ওয়াইটা বসালাম, তারপর এক্স টেন্স টু এ করলাম, তখন কি ঘটবে। এগুলোকে আমরা বলছি হচ্ছে রিপিটেড লিমিট, ওয়ান বাই ওয়ান রিপিট করে করে হচ্ছে। ঠিক আছে, এগুলোকে আমরা বলছি হচ্ছে রিপিটেড লিমিট। তাহলে ডবল লিমিট বা, তাহলে এবার রিপিটেড লিমিট করব। ঠিক আছে, ডবল লিমিটের পর এবার আমরা করবো যেটা সেটা হচ্ছে রিপিটেড লিমিট, তাহলে এখানে হেডিং দে, সেটা হচ্ছে রিপিটেড লিমিট, রিপিটেড লিমিট। ঠিক আছে, কাকে বলছি রিপিটেড লিমিট, তাহলে রিপিটেড লিমিট এখানে এটুকুনি বুঝতে পারছি দু রকম হতে পারে, একবার ওয়াই আগে যেতে পারে তারপর এক্স যাবে, অথবা একবার এক্স আগে যাবে তারপর ওয়াই যাবে, অর্থাৎ দু রকম। ডবল লিমিট যেমন সাইমালটেনিয়াসলি হয়েছিল বলে এক্স ওয়াই টেন্স টু এবি, সেটা একবারই একরকম ভাবেই হতে পারে, তাই একটাই হয়েছিল ডবল লিমিট। কিন্তু রিপিটেড লিমিট কিন্তু দু রকম হতে পারে, তাহলে রিপিটেড লিমিট আমাদের কাছে দু রকম হয়ে যেতে পারে। তাহলে রিপিটেড লিমিটের ডেফিনিশনটা এবার লিখি। লেট এস বি এ সাবসেট, let S be a subset of R2. Let S be a subset of R2 and A, B, যেটা ডবল লিমিটের ক্ষেত্রে হয়েছিল A, B a limit point, A, B be a limit point of S, অর্থাৎ ফাংশনের যে ডোমেন হবে S, সেই S এর ডোমেনের লিমিট পয়েন্ট হবে হচ্ছে a বিটা, and f from S to R, and f from S to R be a function, be a function। এইবার এই ফাংশনটার এবির জন্য যে রিপিটেড লিমিট, সেটা কি হবে, তার মানে কিন্তু দুখানা ডেফিনিশন দিতে হবে, এখানে কিন্তু ডেফিনিশন কিন্তু দুটো দিতে হবে। প্রথম কথা, ইফ ফার্স্ট যে ডেফিনিশনটা বলছি, প্রথমে আমি ধরলাম যে এক্সটা এতে যাচ্ছে তারপর ওয়াইটা বিতে যাচ্ছে, ঠিক আছে, কিংবা ওয়াইটা বিতে যাচ্ছে তারপর এক্সটা এতে যাচ্ছে, একই ব্যাপার এগুলো। তাহলে ইফ লিমিট, প্রথমে ধর ওয়াইটাকে আমি বিতে পাঠাচ্ছি, ইফ লিমিট ওয়াই টেন্স টু বি এফ এক্স ওয়াই, লিমিট ওয়াই টেন্স টু বি এফ এক্স ওয়াই এক্সিস্ট,
প্রথমে ওয়াইটা যাচ্ছে মানে সেটাকে আগে এক্সিস্ট করতে হবে, তারপর তো এক্সিস্ট করলে তারপর এক্সটেন্স টু এটা দিয়ে বসাতে পারবি। প্রথমটাই যদি এক্সিস্ট না করে তারপরে এক্সটেন্স টু এ বসিয়ে কি হবে, বা বসিয়েও তো কোনো লাভ নেই। তো ইফ ওয়াই টেন্স টু বি এফ এক্স ওয়াই এক্সিস্ট অ্যান্ড and is a function and is a function phi x and is a function phi x, অর্থাৎ এই যে এফ এক্স ওয়াই এর উপর যখন ওয়াই টেন্স টু বি করে দিচ্ছি তখন নিশ্চয়ই তার মধ্যে আর কোনো ওয়াই কি থাকবে না অ্যাজ এ ভ্যারিয়েবল। তখন তার মধ্যে কোনো ওয়াই অ্যাজ এ ভ্যারিয়েবল থাকবে না, তখন সেটা সম্পূর্ণ এফ এক্স ওয়াই এর উপর যদি এক্সট্রা ভ্যারিয়েবল হিসেবে থাকলো, কিন্তু ওয়াই টেন্স টু বি যখন করবো তখন কিন্তু সেটা ফাংশন অফ এক্স হয়ে যাবে। ঠিক আছে, তখন সেটা কি হয়ে যাবে, তখন কিন্তু সেটা সম্পূর্ণরূপে ফাংশন অফ এক্স হয়ে যাবে। ঠিক আছে, বিকজ y tends to be সেখানে আমি বসিয়ে দিয়েছি। তো exist and is a function phi x and is a function phi x of x, ঠিক আছে, and is a function phi x of x and limit x tends to a phi x if limit y tends to be fx y exist and is a function phi x of x। এবার যদি phi x এর উপর আমি x tends to a করি তখন সেটার ভ্যালু একটা কিছু পাচ্ছি, এবং যে ভ্যালুটা পাচ্ছি সেটাই হবে গিয়ে তোর রিপিটেড লিমিটের ভ্যালু। তো and limit x tends to a phi x exist and has the value and has the value, অবশ্যই এটাকে এক্সিস্ট করতে হবে এই লিমিটটা। এখানে এটা কিন্তু এখন সিঙ্গেল ভ্যালুড ফাংশনের লিমিট হয়ে গেল। হ্যাজ দি ভ্যালু সামথিং, আমি ল্যামডা ধরলাম, হ্যাজ দি ভ্যালু ল্যামডা, দেন we say that then we say that then we say that the repeated limit say that the repeated limit then we say that the repeated limit প্রথমে দেখ y টেন্স টু বি আগে হচ্ছে, তার মানে fx y এর উপর প্রথমে আগে y টেন্স টু বি যাবে। এই যে fx y যদি লিখি তারপর কিন্তু প্রথমে লিমিট y টেন্স টু বি কাজ করেছে, তারপর কিন্তু লিমিট x টেন্স টু a হয়েছে। এই y টেন্স টু b করে যে phi x টা পেয়েছি সেই phi x এর উপর লিমিট x টেন্স টু a করে আমি টোটাল যে ভ্যালুটা সেটা ল্যামডা পেয়েছি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এই রিপিটেড লিমিটটার ডেফিনেশন। ঠিক আছে, হ্যাঁ, এটা ঠিক আছে। এক্সিস্ট, তাহলে এটাকে এক্সিস্ট করছে বলছি আমি, এটাকে আমি বলছি এটা হচ্ছে এক্সিস্ট করছে এবং তার ভ্যালুটা কি হবে না ল্যামডা হবে। ওভারঅল সবকিছু শেষ করার পর যে ভ্যালুটা পেয়েছি সেটাই, কারণ এটাও এক্সিস্ট করেছে করার পর তারপর এটা অ্যাপ্লাই করে এই জিনিসটা এক্সিস্ট করে ল্যামডা ভ্যালুটা দিয়েছে, তার মানে এই রিপিটেড লিমিটটাই অ্যাকচুয়ালি এক্সিস্ট করেছে এবং তার ভ্যালুটাই ল্যামডা। এক্সিস্ট অ্যান্ড হ্যাজ দি ভ্যালু হ্যাজ দি ভ্যালু ল্যামডা। এবার অপর দিকে আমি যদি বলি উল্টো করে বলা বলতে, আমি যদি আগে ওয়াই টেন্স টু বি না করে আগে এক্স টেন্স টু এ করি, যে ইফ লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ওয়াই এক্সিস্ট, মানে সেম লেখা, and is a function of and is a function of and is a function ডাইরেক্ট লিখে দিচ্ছে and is a function phi এর জায়গায় ধর সাই লিখলাম, সাই ওয়াই টাইপের হয়ে যাবে and is a function psi y, কারণ এই যে ফাই তার ফাই এক্স হয়েছিল, ফাইটা এক্স এর ফাংশন হয়েছিল বিকজ এখানে ওয়াই টেন্স টু বি আগে বসে গেছিল। এবার এক্স টেন্স টু এ যেহেতু আগে বসে আছে তার মানে সেটা ওয়াই এর ফাংশন হিসেবে পড়ে থাকবে, এক্স বলে আর কোনো ভ্যারিয়েবল সেখানে এক্সিস্ট করবে না। ঠিক আছে, সাই ওয়াই অফ ওয়াই, ফাংশনটা কার না অফ ওয়াই, অ্যান্ড পুরো সেম লেখা উপর থেকে ওয়াই বেস্ট কর, এক্স ওয়াইটা ইন্টারচেঞ্জ হবে, এবিটা ইন্টারচেঞ্জ হবে, ফাই সাইটা ইন্টারচেঞ্জ হবে, ল্যামডার জায়গায় অন্য কিছু ধরে নেবো, অ্যান্ড y tends to be psi y tends to be psi y exist
and has the value and has the value something ধরলাম lambda dash, then we say that then বা কমা দিয়ে লেখাটাই বেটার এটা, কারণ এখানে if কথাটা লিখেছি। then we say that we say that the repeated limit x tends to a এর পরিবর্তে y tends to b টা থাকবে লাস্টে। লিমিট x tends to a যেটা আগে হবে, যার কাজ আগে হবে সেটা বাঁ দিকে থাকবে সবসময়, সরি সেটা ডান দিকে থাকবে। যার কাজ আগে হবে সে সবসময় ডান দিকে থাকবে, ডান দিক থেকে বাঁ দিকে আমরা যাব, ডান দিক থেকে বাঁ দিকে যাব, ঠিক আছে, ডান দিকের জিনিসটা আগের কাজ হবে। এফ এক্স ওয়াই এটা এক্সিস্ট and has the value and has the value lambda dash, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাছে রিপিটেড লিমিটের ডেফিনেশন। তাহলে রিপিটেড লিমিটের ডেফিনেশনে কিন্তু কোনো এপসাইলনের গল্প আমি করছি না, অ্যাকচুয়ালি যে নেই তা নয়, কারণ ভিতরে ভিতরে আছে, কারণ এই লিমিটটা যখন এক্সিস্ট করছে তখন রয়েছে, তারপর এটা করছে। কিন্তু আমি এখানে যেটা বলছি সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান, অর্থাৎ রিপিট করতে করতে যাবে। সেটা যদি এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে হয় তাও একই ব্যাপার। আমি যদি বলি এখন রিপিটেড লিমিট, সেখানে যত রকম কম্বিনেশন হতে পারে হবে, যেখানে যত রকম কম্বিনেশন হতে পারে সবগুলোই হয়ে যাবে, ঠিক আছে। যদি এখন আমি বলি ফর থ্রি ভ্যারিয়েবল, জাস্ট আমি লিখছি না জিনিসটা, ফর থ্রি ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড, সেখানে কি কি কম্বিনেশন আসতে পারে? একটা হতে পারে লিমিট এক্স টেন্স টু এ, লিমিট ওয়াই টেন্স টু বি, লিমিট জেড টেন্স টু সি, এফ এক্স ওয়াই জেড। যেহেতু এখানে অনেক রকম কম্বিনেশন আসতে পারে, ওই জন্য থ্রি ভ্যারিয়েবলটা আমাদের পরীক্ষাতে আসবে না, ঠিক আছে। বা থ্রি ভ্যারিয়েবলের জন্য অত দরকারও নেই, আমাদের কনসেপ্টটা জানা থাকলেই হবে, ঠিক আছে। আমাদের পরীক্ষায় বা যে কোনো ক্ষেত্রে যা অঙ্ক আসবে সেগুলো সব টু ভ্যারিয়েবলেরই অঙ্কই আসবে। তো এটা আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের ডেফিনেশন অফ রিপিটেড লিমিট, ঠিক আছে। যেখানে দু রকম রিপিটেড লিমিট আমি পেলাম, একটা হচ্ছে এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু এ, আর লিমিট ওয়াই টেন্স টু বি, লিমিট এক্স টেন্স টু এ, লিমিট ওয়াই টেন্স টু বি, এফ এক্স ওয়াই। প্রথমে এই ওয়াই টেন্স টু বি এফ এক্স ওয়াই মিলিয়ে আমার কাছে হয়ে যাবে হচ্ছে লিমিট এক্স টেন্স টু, লিমিট এক্স টেন্স টু এটা, এক্স টেন্স টু এটা থাকলো, আর এই যে পোর্শনটা, এই পোর্শনটা সেটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে ফাই এক্স, ঠিক আছে। ওয়াই টেন্স টু বি এফ এক্স ওয়াই করে আমরা পেয়ে যাবো হচ্ছে ফাই এক্স। তারপর সেই ফাই এক্স এর উপর যে লিমিট এক্স টেন্স টু এ বসে আমরা একটা কোনো যে কোনো একটা ভ্যালু কোয়েশ্চেন অনুযায়ী পাবো, সেটা ধরলাম ল্যামডা পেলাম। এবার আরেকটা জিনিস পেলাম হচ্ছে লিমিট এক্স টেন্স টু এর পরিবর্তে ওয়াই টেন্স টু বিটা লাস্টে কাজ হচ্ছে, ঠিক আছে। বাঁদিকে যে থাকবে তার কাজ কিন্তু লাস্টে হবে। লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ওয়াই, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ওয়াই, দিস ইজ ইকুয়াল টু লিমিট ওয়াই টেন্স টু বি, লিমিট ওয়াই টেন্স টু বি। বাকি যে এই পোর্শনটুকু যদি কাজ করি, এই পোর্শনটার যদি কাজ আগে হয়, তো সেই পোর্শনটা কাজ আগে করলে আমরা কি পাবো না সাই ওয়াই পাবো একটা, ডেফিনেশন এইভাবে লিখে দিয়েছি, এবং সেটা হচ্ছে ল্যামডা ড্যাশ। এই যে দুজন আমরা পেলাম, একটা হচ্ছে ল্যামডা, একটা হচ্ছে ল্যামডা ড্যাশ পেলাম, একটা ল্যামডা পেলাম এবং একটা ল্যামডা ড্যাশ পেলাম, তাদের মধ্যে যে কম ব্যাপারটা, অর্থাৎ ল্যামডা আর ল্যামডা ড্যাশ দুজনেই যে এক্সিস্ট করবে তাও নাও হতে পারে। একজন এক্সিস্ট করলে একজন এক্সিস্ট করলো না, সেটা হতে পারে। দুজনেই এক্সিস্ট করলো না, সেটা হতে পারে। দুজনে এক্সিস্ট করলো হতে পারে, এবং এক্সিস্ট করে তাদের ভ্যালু সমান হলো এরকমও হতে পারে, আবার সমান না হলো সেটাও হতে পারে। তো এই যে যা যা কম্বিনেশন হতে পারে, অর্থাৎ ল্যামডা আর ল্যামডা ড্যাশ, ল্যামডা এবং ল্যামডা ড্যাশ, আমি ধরলাম দুজনের একজনে এক্সিস্ট করলো না, সেটা হতে পারে। দুজনেই এক্সিস্ট করলো এবং তাদের ভ্যালু সমান হলো, এটা হতে পারে। দুজন এক্সিস্ট করলো কিন্তু ভ্যালু সমান হলো না, সেটা হতে পারে। এটা করলো এটা করলো না, তাও হতে পারে। কিংবা এটা এক্সিস্ট করলো না, এটা করলো, সেটাও হতে পারে। তাহলে এত রকম কম্বিনেশন হতে পারে। আমি এবার প্রত্যেকটা উদাহরণ দিয়ে দেখাবো যে প্রত্যেকটা কম্বিনেশনের ক্ষেত্রে ডবল লিমিটের উপর কি এফেক্ট পড়ছে, অর্থাৎ প্রতিটা কেসে ডবল লিমিট কি এক্সিস্ট করছে কি করছে না।
ঠিক আছে, অর্থাৎ লিমিটের লিমিটের সঙ্গে ডবল লিমিটটা কিভাবে ইন্টার রিলেটেড সেটা একবার দেখবো। ঠিক ঠিক আছে, আছে। তো প্রত্যেকটা কেস আমি ধরছি যে একটা দুটোই এক্সিস্ট করছে না, একটা করছে আর একটা করছে না, দুটোই এক্সিস্ট করছে কিন্তু সমান, আবার দুটো এক্সিস্ট করছে কিন্তু অসমান, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখছি। তো তার জন্য ফার্স্ট যে এক্সাম্পল দিয়ে আমি শুরু করছি, ফার্স্ট যে এক্সাম্পল দিয়ে আমি আজকে স্টার্ট করছি, সেখানে কিন্তু রিপিটেড যে লিমিট দুটো রয়েছে, রিপিটেড লিমিট দুটো ধরলাম দুইজনের একজন এক্সিস্ট করছে না। রিপিটেড লিমিট দুটো দুইজনের একজনও এক্সিস্ট করছে না, তা সত্ত্বেও কিন্তু ডবল লিমিটটা এক্সিস্ট করবে। both the repeated limit both the repeated limit both the repeated limit does not exist, but the double limit but the double limit but the double limit exist। ঠিক আছে, both the repeated limit does not exist, দুটো যে রিপিটেড লিমিট হচ্ছে তার দুটোর মধ্যে দুটো একটাও এক্সিস্ট করছে না, কিন্তু দুটোর একটাও এক্সিস্ট করছে না, অথচ ইয়েটা কিন্তু এক্সিস্ট করছে, ডবল লিমিটটা কিন্তু এক্সিস্ট করছে। ঠিক আছে, সেরকম টাইপের একটা উদাহরণ এখন আগে দেখি, দুটোর যেখানে একজনও এক্সিস্ট করছে না। তার জন্য যে এক্সাম্পলটা আমি দেব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। লেট f from r2 থেকে r be defined by fxy is equals to fxy is equals to, এই টাইপের অঙ্ক আমি করিয়েছি, তাও একবার করাচ্ছি কারণ এখানে আমাদের উদাহরণটা বোঝাতে কাজে লাগবে। x cos 1 by y plus y sin 1 by x cos 1 by y plus y sin 1 by x, যেখানে x into y not equals to 0 এবং 0 যখন x into y equals to 0। ঠিক আছে, x into y equals to 0। তো এই ফাংশনটাকে নিয়ে আমি দেখাতে চাইছি যে এটা রিপিটেড লিমিটের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে আর ডবল লিমিটের ক্ষেত্রেই বা কি ঘটনা ঘটবে। তো রিপিটেড লিমিটের ক্ষেত্রে যদি আসি, যদি রিপিটেড লিমিটের কথা বলি, তাহলে এখানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে দুটো রিপিটেড লিমিট, একটা হচ্ছে এক্সটা আগে হবে তারপর ওয়াইটা হবে, আবার একটা ওয়াইটা আগে হবে তারপর এক্সটা হবে, যে কোনো একটা দিয়ে আমরা শুরু করতে পারি। তো আমি যদি আগে এক্স এর কথাই বলি, ফর এক্স নট ইকুয়ালস টু 0, এক্সটা যদি 0 না হয় তখন আমি প্রথমে ওয়াই এর কথা বলছি, মানে ওয়াই এর উপর লিমিটটা নিচ্ছি। লিমিট y টেন্স টু 0 এফ এক্স ওয়াই, লিমিট এক্সটা যদি নন জিরো হয় তখন y টেন্স টু 0 তে এফ এক্স ওয়াইটা কি হবে। ঠিক আছে, তো এক্সটা যদি নন জিরো হয় তাহলে y টেন্স টু 0 তে এফ এক্স ওয়াইটা, যখন y এর লিমিটটা করবো তখন এক্সটাকে এখানে নন জিরো ধরে নিচ্ছি, কারণ দেখতেই পাচ্ছি যে এক্স ইন্টু ওয়াই কিন্তু 0 হলে একরকম দেওয়া আছে আর এক্স ইন্টু ওয়াই নন জিরো হলে একরকম দেওয়া আছে। এক্স ইন্টু ওয়াই নন জিরো হলে একরকম দেওয়া আছে, এবার y টেন্স টু 0 মানে কিন্তু y নট ইকুয়াল টু 0, ওয়াইটা কিন্তু 0 নয়, y 0-র কাছাকাছি। তো সেই অবস্থায় এক্সটাকে যদি নন জিরো ধরি তাহলে আমি দুটো নন জিরো জিনিস পেয়ে গেলাম, এবং সেক্ষেত্রে এক্স ইন্টু ওয়াইটাও তার মানে নন জিরো হবে। এক্স ইন্টু ওয়াই নন জিরো মানে কিন্তু এক্স আর ওয়াই একজনও জিরো হলে কিন্তু এক্স ইন্টু ওয়াইটা জিরো হয়ে যাবে। এক্স এবং ওয়াই এর মধ্যে অন্তত একজনও যদি জিরো হয় তাহলে কিন্তু এক্স ইন্টু ওয়াইটা জিরো হয়ে যাবে। দেয়ারফোর এক্স ইন্টু ওয়াইটাকে নন জিরো ধরে কিন্তু প্রথম ফাংশনটা আমরা পাচ্ছি। লিমিট ওয়াই টেন্স টু 0, এবার এফ এক্স ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিই, উপরের ফাংশনটা এক্স কজ 1 বাই ওয়াই প্লাস ওয়াই সাইন 1 by x, this is equals to limit y tends to 0। এবার x cos 1 by y আছে, আবার y sin 1 by x আছে। এখন প্রবলেমটা হচ্ছে যেহেতু y tends to 0 আছে, যেহেতু y tends to 0 আছে,
এইটার লিমিট তো জিরো হয়ে যাবে, ওয়াই টেন্স টু জিরো, তো এটার লিমিট তো জিরো হয়ে যাবে, কিন্তু এটা তো এক্সিস্টই করবে না, এটা তো ডাজ নট এক্সিস্ট। কারণ কজ ওয়ান বাই হ্যাঁ। ওয়াই আছে, আবার ওয়াই টেন্স টু জিরো আছে, তার মানে এই লিমিটটা তো এক্সিস্ট করবে না। সবসময় হুম। আমাদের মাথায় রাখতে হবে দুটো ফাংশনের অ্যাকচুয়ালি সাম আকারে রয়েছে, এটা কিন্তু দুটো ফাংশনের সাম আকারে রয়েছে। এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, যার মধ্যে যার মধ্যে এটার লিমিট হচ্ছে জিরো, অর্থাৎ এটা এক্সিস্ট করছে, সুন্দর করে জিরো ভ্যালু দিচ্ছে, কিন্তু এটা এক্সিস্ট করছে না। ঠিক আছে, একটা করছে একটা করছে না, এরকম ক্ষেত্রে টোটাল সাম করলে কখনো এক্সিস্ট করতে পারে না। এরকম যদি হয় যে এটাও করছে না এটাও করছে না, তাহলে এক্সিস্ট করবে না, মানে তাহলে এক্সিস্ট করবে এটাকে বলা যায়, তাহলে এক্সিস্ট করতে পারে। করবেই বলা যাবে না, কিন্তু করতে পারে। দুটোর একটাও যদি এক্সিস্ট না করে তাহলে আমি বলতে পারি যে সাম প্রোডাক্ট হয়ে কোনোভাবে করতে পারে। কিন্তু একটা এক্সিস্ট করছে আর একটা লিমিট যদি এক্সিস্ট না করে, তাহলে সাম করলে কোনোদিনও সেই লিমিট এক্সিস্ট করতে পারে না। ঠিক আছে, ঠিক তাহলে এখানে আছে। লিখি হিয়ার লিমিট, কখনো কিন্তু আমরা এই লিমিটটাকে ভেঙে লিখবো না। অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে লিমিট ওয়াই টেন্স টু জিরো এক্স কজ ওয়ান বাই ওয়াই প্লাস লিমিট ওয়াই টেন্স টু জিরো ওয়াই সাইন ওয়ান বাই এক্স করে লিখে দেখতে হয়তো ভালো লাগে, অর্থাৎ দেখে মনে হয় যে এরকম হয়তো লেখা যাবে, কিন্তু না, একদমই লেখা যাবে না এটা। এটা ভেঙে কখনো লেখা যায় না। কখনো লেখা যায় না বলতে, যদি এরকম F1 প্লাস F2 বা FG যাই বলি না কেন, তাদের একসাথে যদি লিমিট থাকে সাম আকারে, সেই লিমিটটাকে এরকম F1 এর লিমিট প্লাস F2 এর লিমিটে ভাঙা তখনই যাবে যদি দুজনের লিমিট এক্সিস্ট করে ইন্ডিভিজুয়ালি। দুজনের লিমিট যদি এক্সিস্ট করে তাহলেই ভাঙা যাবে। এটা কিন্তু রিয়েল আমাদের অ্যালজেব্রা অফ লিমিটের মধ্যে সাফ বলা আছে যে দুইজনের যৌগ আকারে লিমিট থাকলে সেই লিমিটটা ভেঙে লিমিট F1 প্লাস লিমিট F2 তখনই হতে পারে যদি F1 এই লিমিটটা এবং এই লিমিটটা ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করে। যদি একজন এক্সিস্ট না করে তাহলে সেই ভাঙা যাবে না। ঠিক আছে, সেটা কিন্তু ভেঙে লেখা যায় না। তাই থিওরেম অনুযায়ী থিওরেমের বাইরে বেরিয়ে আমরা কিছু করবো না। দেখতে বা আপাত দৃষ্টি যেটা মনে হবে যে লেখা যাবে তাই লিখে দিলাম, সেটা কিন্তু আমরা করব না। যা করবো নিখুঁতভাবে করব। তো এই জিনিসটা কিন্তু আমরা একদমই লিখবো না এখানে। লিখতে পারতাম যদি দুজনেই এক্সিস্ট করতো, কিন্তু আমরা বুঝতেই পারছি যে এটা এক্সিস্ট করবে না, এই লিমিটটা এক্সিস্ট করবে না, ফলে সাম আকারে ভাঙা যাবে না। তো হিয়ার লিমিট ওয়াই টেন্স টু জিরো এক্স কজ ওয়ান বাই ওয়াই, কিন্তু এমনি কথাই লিখতে পারবো, কিন্তু সাম আকারে এভাবে লেখা যাবে না। এক্স কজ ওয়ান বাই ওয়াই ডাজ নট এক্সিস্ট। ডাজ নট এক্সিস্ট, কেন ডাজ নট এক্সিস্ট সেটা আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে রিয়েল অ্যানালিসিসে প্রমাণ করতেই পারি। ঠিক আছে, এখানে আর ওই প্রমাণ দেখাতে হবে না, ডাজ নট এক্সিস্ট। বাট লিমিট y tends to 0 y sin 1 by x exist। এই লিমিটটা কিন্তু এক্সিস্ট করছে। কেন এক্সিস্ট করছে? কারণ সিন্স লিমিট y tends to 0 লিমিট y tends to 0 y ইন্টু সাইন ওয়ান বাই এক্স ইন্টু সাইন ওয়ান বাই এক্স, সেটা কত হবে? y টেন্স টু জিরোতে ওয়াইটা তো জিরো হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। আর সাইন ওয়ান বাই এক্স তো সাইন ওয়ান বাই এক্স আকারে পড়ে থাকছে, কিছুটা পার্শিয়াল ডেরিভেটিভের মতো। অর্থাৎ যেখানে y এর উপর লিমিট হচ্ছে মানে এক্সট্রা অ্যাজ এ কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হচ্ছে, এক্সট্রা অ্যাজ এ কনস্ট্যান্ট, তাহলে জিরো ইন্টু সাইন ওয়ান বাই এক্স মানে জিরোই হয়ে গেল। ঠিক আছে, জিরো হচ্ছে মানে একটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে, তার মানে সেটা এক্সিস্ট করছে, তার মানে একজন এক্সিস্ট করছে না আর একজন করছে, তাহলে সাম কখনো এক্সিস্ট করবে না। অনেকে যেটা করে, আমি প্রত্যেকটা জিনিস কি ভুল হয় আমি বলে দিচ্ছি, যে এটা ডাজ নট এক্সিস্ট বলে এক্সিস্ট করছে না, না এটা ভুল কথা। একজন এক্সিস্ট করছে না বলে টোটালটা এক্সিস্ট করবে না, এরকম কথা ভুল। একজন এক্সিস্ট করছে না, কিন্তু এটাও যদি এক্সিস্ট না করতো তাহলে হয়তো সামটা এক্সিস্ট করলেও করতে পারতো। কিন্তু একজন করছে একজন করছে না, তখন আমাদের এক্সিস্ট করবে না। তাই দুজনের কথাই বলতে হবে, যে একজন করলো না একজন করলো, তাই এক্সিস্ট করছে না। দিস ইমপ্লাইজ লিমিট y tends to 0 fxy does not exist, does not exist। তো এটা যেহেতু এক্সিস্ট করছে না, তাহলে এরপর এক্সট্রা হলেও সেটা আর এক্সিস্ট করার কোনো প্রশ্ন ওঠে না। y টেন্স টু জিরোটা দিয়েই এক্সিস্ট করলো না, তারপর তারপর যখন নতুন কোনো লিমিট দেবো সেটাও তো এক্সিস্ট করবে না। লিমিট x টেন্স টু জিরো লিমিট y টেন্স টু জিরো fxy does not exist,
তার মানে এই যে রিপিটেড লিমিটটা সেটা কিন্তু এক্সিস্ট করবে না যেখানে ওয়াইটা আগে আছে। এইবার আমরা দেখবো হচ্ছে যখন এক্সটা আগে আছে তখন কি এক্সিস্ট করবে? যদি এক্সটা আগে থাকে তাহলে কি এক্সিস্ট করবে? তাহলে এটা একটা ব্যাপার। এবার যদি এক্সটা আগে থাকে তাহলে কি হবে? এক্সটা আগে থাকলে তাহলে এক্সিস্ট করবে কিনা দেখবো। তো তাহলে যখন এক্স এর উপর লিমিট নেবো তখন ওয়াই নট ইকুয়াল টু 0 ধরবো। ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স ওয়াই কত হবে সেটা? লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স ওয়াই এর ভ্যালু বসিয়ে দিই এক্স কজ 1/y প্লাস ওয়াই সাইন 1/x, এক্স কজ 1/y প্লাস ওয়াই সাইন 1/x, দিস ইজ ইকুয়াল টু, এবার আবারও একই ঘটনা ঘটছে। এবার আবার এই লিমিটটা এক্সিস্ট করছে না যেহেতু এক্স টেন্স টু 0 আছে। যেহেতু এক্স টেন্স টু 0 আছে তার মানে এবার সাইন 1/x এর যে লিমিটটা সেটা এক্সিস্ট করবে না এবং এটা এক্সিস্ট করবে করে 0 ভ্যালু দেবে। তাহলে এখানে লিখি আর লিমিট এক্স টেন্স টু 0 y sin 1/x does not exist, but limit x tends to 0 x cos 1/y exist, এটা কিন্তু এক্সিস্ট করছে। কেন করছে? ওই একই ঘটনা, সেই একই ঘটনা যে লিমিট x tends to 0 x cos 1/y equals to limit x tends to 0 x cos 1/y মানে কত? তো 0 হয়ে যাবে, মানে এটা অত লেখার দরকার নেই, এটা 0। ঠিক আছে, ওই উপরটার মতো ওয়াইটা হচ্ছে 0 এখন, মানে এই যে এক্স পোর্শনটা যেটা এক্স টেন্স টু 0 হতে তাহলে 0 ইন্টু কজ ওয়াই equals to 0. তার মানে 0 হয়ে যাচ্ছে, তার মানে ফাইনাইটলি এক্সিস্ট করছে। তাহলে একজন এক্সিস্ট করলে একজন করলো না, তাহলে দেওয়ার ফোর লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স ওয়াই does not exist, and this implies limit, এরপর যদি ওয়াইও চাপাই তাতেও কোনো আর এক্সিস্ট থাকবে না কারণ ভিতরেরটা এক্সিস্ট করেনি। সেটা এক্সিস্ট করতো এবং কোনো একটা ফাংশন অফ ওয়াই দিত সাই ওয়াই, তারপর আমি এক্স ওয়াই টেন্স টু 0 করতাম, হতো। এটা তো এক্সিস্টই করেনি, তাহলে আর তার উপর ওয়াই চাপালেও আবার কি এক্সিস্ট করবে? ডাজ নট এক্সিস্ট। তাহলে হিয়ার বা দেয়ারফোর হিয়ার বোথ the repeated limit both the repeated limit does not exist, both the repeated limit কিন্তু does not exist। তাহলে এবার ডবল লিমিটের কথায় যদি আসি সেটা আরেকবার করে দিই এখানে অঙ্কটার জন্য। ডবল লিমিটটা কি এক্সিস্ট করছে? দুটো রিপিটেড লিমিটই এক্সিস্ট করলো না, একটাও করলো না। তাহলে ডবল লিমিটটা কি এক্সিস্ট করবে সেটা আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমরা যেটা করছি এপসাইলন ধরে নিতে হবে। let epsilon greater than 0 be chosen arbitrarily, be chosen arbitrarily. Now modulus of fxy, এটার লিমিট যদি এক্সিস্টই করে তাহলে সেটা 0 হবে। লিমিট এক্সিস্ট করলে সেটা কি হবে? 0। মডুলাস অফ এর fxy ছিলাম
ফাংশনটা কি আছে? ফাংশনটা আছে হচ্ছে গিয়ে x cos 1/y x cos 1/y plus y sin 1/x sin 1/x minus 0 আছে, ঠিক আছে? তাহলে this is equal to modulus of, তাহলে x cos 1/y plus y sin 1/x, and this is equals to modulus of x into modulus of cos 1/y plus, এবং সেটা অবশ্যই লেস ইকুয়াল টু তে হবে, বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি সেটা লেস ইকুয়াল টু তে আসবে, প্লাস mod of y mod of sin 1/y, তাহলে হুইচ ইজ লেস ইকুয়াল টু পুনরায় mod x ইন্টু 1 প্লাস mod y ইন্টু 1, কারণ এখানে আমরা কাজে লাগালাম হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কাজে লাগিয়ে আরো প্রোডাক্টটাকেও ভেঙে দিয়েছে একসাথেই, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, আর এখানে mod x প্লাস mod y পাচ্ছি। আমি যদি ধরি mod x টা এপসিলন, mod x প্লাস mod y টাকে যদি টোটাল এপসিলন এপসিলন থেকে ছোট ধরি, কখন ছোট ধরতে পারি না whenever x comma y belongs to R2 with x comma y belongs to R2 with কত না mod of x, আমি যদি mod of x কে epsilon by 2 এর থেকে ছোট ধরি and mod of y সেটাকে যদি epsilon by 2 এর থেকে ছোট ধরি, তাহলে চলে আসছে এটা epsilon by 2 এর থেকে ছোট, এটা epsilon by 2 এর থেকে ছোট, তার মানে টোটাল epsilon থেকে ছোট যোগ করলে, এবার সেটার সঙ্গে ডেল্টাকে রিলেট করে দিলেই হয়ে যাবে অঙ্কটা। তাহলে দ্যাট ইজ mod of x minus point to 0 0, তাহলে mod of x minus 0 less than delta 1 and mod of y minus 0 less than delta 2 when বা where delta 1, অ্যাকচুয়ালি আমরা দুটোকে ডেল্টা 1 ডেল্টা 2 না লিখে ডাইরেক্ট ডেল্টা করে দিলেও হবে, ডাইরেক্ট ডেল্টা করে দিলে হবে স্কোয়ার নেবারহুড দিয়ে, where delta equals to epsilon by 2, কারণ দুজনেই যখন সমান আর ডেল্টা 1 ডেল্টা 2 ধরার দরকার নেই, গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি না, দিস ইমপ্লাইজ লিমিট x comma y tends to 0 0 fxy, লিমিট xy tends to 0 0 fxy কিন্তু এক্সিস্ট করছে, সেটা কি করছে, এক্সিস্ট করছে, অ্যান্ড তার যে ভ্যালুটা অ্যান্ড হ্যাজ দি ভ্যালু 0, কারণ 0 জন্য fxy মডুলাস অফ fxy মাইনাস 0 করে আমরা কিন্তু লিমিটটার ডেফিনেশনটা পুরোপুরি হোল্ড করেছে, তাই এখানে অবশ্যই তার লিমিটটা হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, এখান থেকে বুঝতে পারলাম হচ্ছে যে রিপিটেড লিমিটটা, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বোথ দি রিপিটেড লিমিট both the repeated limit does not exist but the double limit exist, ঠিক আছে? তার মানে এখানে এটুকুনি বুঝতে পারছি যে রিপিটেড লিমিট দুটো একটাও এক্সিস্ট করলো না, তার সত্ত্বেও কিন্তু ডবলটা এক্সিস্ট করলো। তাহলে আমাদের মনে এবার এই প্রশ্নটা জাগতেই পারে যে হয়তো দুটোই এক্সিস্ট করেনি বলে হয়তো করে গেছে, যেমন দুটো এক্সিস্ট না করলে সাম করলে এক্সিস্ট করতে পারে লিমিটটা, সেরকম হয়তো দুটো রিপিটেড লিমিট এক্সিস্ট করেনি বলে হয়তো করেছে, কিন্তু এক্স্যাক্টলি ব্যাপারটা নয়, কিন্তু ব্যাপারটা সেটা নয়। আমরা দেখবো এবার যে অন্তত মানে একজন এক্সিস্ট করেছে একজন করেনি, তার সেক্ষেত্রেও এরকম হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু এরকম ঘটতে পারে। তাহলে এখানে লিখি এবার এক্সাম্পল 2, তার মধ্যে লিখি ওয়ান রিপিটেড লিমিট, ওয়ান রিপিটেড লিমিট exist and another repeated limit, another
repeated limit does not exist and the another repeated limit does not exist, but the double limit exists. তার মানে একটা এক্সিস্ট করবে না, একটা করবে, তার সত্ত্বেও কিন্তু ডাবল লিমিটটা কি হবে, এক্সিস্ট করবে। আগেরটা এমন দুটো করেনি বলে করেছে, এখানে কিন্তু এখানে কিন্তু ডাবল লিমিটটা এখনো এক্সিস্ট করবে। ঠিক আছে, তো সেরকম একটা উদাহরণ আমরা দেখব। সেরকম একটা উদাহরণ কিন্তু এবার আমরা এখানে করব। তার জন্য একটা ফাংশন লিখি, যে ফাংশনের ক্ষেত্রে একটা লিমিট এক্সিস্ট করবে এবং অপরজন এক্সিস্ট করবে না। একজন এক্সিস্ট করবে কিন্তু অপরজন করবে না, সেই রকম অবস্থায় কি ঘটবে। তাহলে লেট f from R2 to R be defined by fxy equals to x plus y sin 1 by x, অর্থাৎ আগের অঙ্কটাতেই আমি শুধুমাত্র প্রথম পোর্শনটাকে x দিয়ে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, যেখানে অবশ্যই x টা নট ইকুয়ালস টু 0 ধরছি, কারণ এখানে x টা 0 হলে কিন্তু এটা আনডিফাইন হয়ে যাবে, আর x টা 0 হলে তার ভ্যালুটাকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 0। ঠিক আছে, তার ভ্যালুটাকে আমি 0 ধরছি। তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে আমি দেখাবো যে রিপিটেড লিমিট গুলো একটা এক্সিস্ট করছে, একটা করছে না, আর ডবলটা কিন্তু এক্সিস্ট করছে, তা সত্ত্বেও ডবল লিমিটটা কিন্তু এক্সিস্ট করছে এই ফাংশনটার ক্ষেত্রে, সেটা দেখাবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ঠিক আছে, প্রথমে আমি দেখাবো হচ্ছে যে এটার একটা লিমিট এক্সিস্ট করছে, একটা করছে না। তো প্রথমে যখন আমি দেখাতে চাইছি যে তোর y টেন্স টু 0 দিয়ে করছি, তখন কিন্তু অবশ্যই এক্সটাকে নন জিরো আকারে ধরে নিতে হবে, বিকজ এক্সটা যখন যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা আনডিফাইন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফর আগের অঙ্কটার মতো ফর এক্স নট ইকুয়ালস টু 0 লিমিট y টেন্স টু 0 fxy, লিমিট y টেন্স টু 0 fxy ইজ ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে লিমিট y টেন্স টু 0, এই ভ্যালুটা বসিয়ে দে, x প্লাস y সাইন 1 বাই x, এটা বসিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছি y টেন্স টু 0 তে x এর যে লিমিটটা, এটা x হিসাবেই থাকবে, কোনো অসুবিধা নেই, কারণ এখানে কোনো y নেই, তাই তো আছে এখানে y নেই। না, তো y যদি না থাকে তাহলে লিমিট বসানোরও কোনো ব্যাপার নেই, তাহলে এটা এক্সট্রা এক্সই থাকবে। মানে ব্যাপারটা এরকম যে লিমিট y টেন্স টু 0 x, এই ব্যাপারটা কিন্তু একটা কনস্ট্যান্ট ফাংশনে পরিণত হয়ে গেছে, কনস্ট্যান্ট লিমিটে পরিণত হয়ে গেছে। মানে এক্স ফাংশনটা কিন্তু এক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ফাংশন উইথ রেসপেক্ট টু y টেন্স টু 0। সো লিমিট y টেন্স টু 0 x এর ভ্যালু xই হবে, কারণ এখানে y বসানোরই জায়গা নেই। ঠিক আছে, যেমন y টেন্স টু 0 2 থাকতো, তাহলে সেটা 2ই হতো। কিন্তু পরের যে জিনিসটা রয়েছে সেটার লিমিটটা আবার 0, পরের যে লিমিটটা রয়েছে সেটার লিমিটটা কিন্তু আবার 0 y টেন্স টু 0 তে, বিকজ এখানে y টেন্স টু 0 আছে, তার জন্য এই লিমিটটা কিন্তু 0, তাহলে এটা 0 x প্লাস 0 চলে আসলো। তার মানে যে জিনিসটা আমরা চাইছিলাম সেটাই আসলো, কারণ আমরা বুঝতেই পারছি জিনিসটা কিন্তু এক্সিস্ট করে যাবে। এবার যদি নেক্সট লিমিটটা এক্সিস্ট করে তাহলে ওভারঅল যে লিমিটেড লিমিট সেটা কিন্তু এক্সিস্ট করে যাবে। তাহলে আমরা চাইলে এটাকে ভেঙে লিখতে পারি, এই জায়গাটা আমরা ভেঙে লিখলে লিখতে পারি, কারণ আমরা বুঝতে পারছি যে দুটোই এক্সিস্ট করবে। ঠিক আছে, তো হ্যাঁ, লিমিট y টেন্স টু 0 x প্লাস লিমিট y টেন্স টু 0 y sin 1 বাই x। এখন y টেন্স টু 0 x মানে এটা xই হবে, আর এটা করতে হবে 0 ইন্টু সাইন 1 বাই x হবে, তাই তো। হ্যাঁ, তাহলে x প্লাস 0, আমি কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেছি কিনা জানি না, আমি কিন্তু কোনোভাবেই কিন্তু এখানে এই কনসেপ্টটা কাজে লাগাচ্ছি না যে ওয়াইটা 0-তে যাচ্ছে সাইন 1 বাই এক্স বাউন্ডেড বলে, সাইন 1 বাই এক্স বাউন্ডেড বলে আমরা টোটাল লিমিটটা 0 যাচ্ছে।
জিরোই হচ্ছে, কিন্তু সেই কনসেপ্টটা কিন্তু এখানে আমি লাগাচ্ছি না। কেন লাগাচ্ছি না? কারণ সাইন ওয়ান বাই এক্স এমনিতেই এখানে কনস্ট্যান্ট ফাংশন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখানে মানে যদি আমি ওই কনসেপ্টটা বলতাম, যদি ওয়াই সাইন ওয়ান বাই ওয়াই থাকতো, তাহলে আমি বলতাম যে ওয়াই জিরোতে যাচ্ছে, সাইন ওয়ান বাই বাউন্ডেড বলে টোটালে জিরোতে যাচ্ছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আমি সেই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে চাইছি না। আর করলেও কোনো যায় আসে না, করলেও কিন্তু কোনো যায় আসে না, বিকজ ওয়াইটা হচ্ছে এখানে জিরো, আর সাইন ওয়ান বাই এক্সটা হচ্ছে ওয়াই এর রেসপেক্ট একটা কনস্ট্যান্ট ফাংশন। আর একটা কনস্ট্যান্ট অলওয়েজ বাউন্ডেড হয়, একটা কনস্ট্যান্ট অলওয়েজ বাউন্ডেড, যেমন দুই, দুই কিন্তু দুই থেকে দুইয়ের মধ্যে বাউন্ডেড, হুম। মানে দুই কিন্তু অলওয়েজ বাউন্ডেড, মোট কথা। ঠিক আছে, মডুলাস অফ দুই, সেটা অবশ্যই কিন্তু লেস ইকুয়ালস টু দুই, কোন একটা ভ্যালুর থেকে অবশ্যই তার মডুলাস ভ্যালুটা ছোট, তার মানে সেটা অবশ্যই একটা বাউন্ডেড। তাহলে অ্যাপ্লাই যে করা যাবে না সেটাও নয়। কিন্তু আমি বেকার অত ঝামেলায় যাব কেন? সেটা তো এমনিতেই কনস্ট্যান্ট, তো জিরো ইন্টু জিরো হয়ে গেল, তাহলে দিস ইজ ইকুয়াল টু এক্স। এই যে এক্সটা পেলাম, এটাই কিন্তু আমাদের কাছে ফাই এক্স ফাংশনে যেটা দিয়ে ডেফিনিশনে করা আছে, আগের অঙ্কটাতে যেটা আমরা পাইনি, খুঁজে পাইনি, কারণ প্রথমেই এক্সিস্ট করেনি। তাহলে দেয়ার ফোর, এইবার যদি আমি করি লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট ওয়াই টেন্স টু জিরো, এফ এক্স ওয়াই, তো তার মধ্যে এই যে পোর্শনটুকু সেটাই আমাদের কাছে ফাই এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো, একটু ভেঙে ভেঙে আমি করছি, ফাই এক্স, যাতে ডেফিনেশনটা ক্লিয়ার হয়। এক্স টেন্স টু এবার ফাই এক্স এর ভ্যালু হচ্ছে এক্স, ফাই এক্স এর ভ্যালু হচ্ছে এক্স, আর এক্স টেন্স টু জিরো, এক্স এর ভ্যালু হচ্ছে জিরোই হবে এখানে ভ্যালু বসিয়ে দিলে। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর, এটুকুনি বুঝতে পারছি যে একটা রিপিটেড লিমিট এক্সিস্ট করলো। দেয়ার ফোর দি রিপিটেড লিমিট, দি রিপিটেড লিমিট, লিমিট x tends to 0, লিমিট y tends to 0, fxy exists and has the value 0। ঠিক আছে, এই যে ভ্যালুটা পেলাম, এটাই হচ্ছে আমাদের কাছে সেই ডেফিনিশনের ল্যামডাটা, তাই তো? হ্যাঁ। ব্যাস, এবার আমরা চেক করবো যে পরেরটা কি এক্সিস্ট করছে। ঠিক আছে, একটা এক্সিস্ট করছে মানে এরকম কোনো কথা নেই যে অপরটা এক্সিস্ট করবে। ঠিক আছে, একজনের উপর আরেকজন ওইভাবে ডিপেন্ডেন্ট নয়। এবার সেকেন্ডটাতে দেখছি যে সেকেন্ড যে রিপিটেড লিমিটটা, অর্থাৎ এক্সটাকে আগে দিয়ে তাহলে কি এক্সিস্ট করছে। এখন যেহেতু এক্সটাকে আগে দিতে চাইছি, এক্সটাকে যেহেতু আগে দিতে চাইছি, তাহলে এখানে কিন্তু ওয়াই নট ইকুয়ালস টু জিরো লেখার প্রয়োজন আছে কি নেই? এখানে যেমন ওয়াইটাকে আগে দেওয়ার সময় আমি এক্স নট ইকুয়াল টু জিরো লিখেছিলাম, এখানে কি আমার প্রয়োজন আছে? লিখলে ওর হ্যাঁ, প্রবলেম নেই, লিখেই দিই, এমনিতে অসুবিধা নেই, কিন্তু তা সত্ত্বেও লিখে দিচ্ছি বিকজ আমি এই ফাংশনটাকে ইউজ করতে চাইছি। ঠিক আছে, এখানে ওয়াই নট ইকুয়াল টু জিরোর অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই, বিকজ ওয়াই ইকুয়াল টু জিরো হলে কিন্তু আনডিফাইন হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু এক্স ইকুয়াল টু জিরো হলে আনডিফাইন হয়ে যেতে পারতো এই জিনিসটা। আর এখানে তো 1/y নেই, তাহলে তো আর আনডিফাইন্ড ওই হবে না। জন্যই আনডিফাইন হওয়ার দরকার নেই, তাই ওয়াই নট ইকুয়াল টু জিরো লেখার প্রয়োজন নেই। কিন্তু y ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে তো টোটাল ফাংশনটার লিমিট 0 হয়ে যাবে, যেহেতু প্রশ্নে তো দিয়ে দিয়েছে। ও না, আম, না না, প্রশ্ন y দেয়নি। তাহলে আমরা বায়ার কন্ডিশন তো না নিলেও হয়। অ্যাকচুয়ালি যেটা ব্যাপার সেটা হচ্ছে ওয়ার কন্ডিশনটা নেওয়ার অত দরকার নেই। হুম। ঠিক আছে, ওয়ার না আগে। কন্ডিশনটা নিয়ে লাভ নেই। আর নয়তো আমি অত ঝামেলার দরকার নেই, যখনই এক্স টেন্স টু জিরো আগে করছি আমি ওয়াইটাকে নন জিরো নিয়ে করছি, তো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে লিখ ফর, কারণ এক এক জায়গায় একরকম করলে অসুবিধা হয়ে যাবে আমাদের পরে, তখন মনে হবে কনফিউশন তৈরি হবে। তো ফর ওয়াই নট ইকুয়ালস টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স ওয়াই, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স ওয়াই ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো, এবার এফ এক্স ওয়াই এর ভ্যালুটা কত? এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন ওয়ান বাই এক্স,
এখন এখানে দেখতে পাচ্ছি এইটার ভ্যালু 0 হয়ে যাচ্ছে, আর এটা এক্সিস্টই করছে না সাইন 1/x এর কারণে। তার মানে একটা 0 দিচ্ছে, একটা এক্সিস্ট করছে না, তার মানে একটা এক্সিস্ট করছে, একটা করছে না, তার মানে এটা এক্সিস্ট করবে না। তাহলে হিয়ার লিমিট x টেন্ডস টু 0, y sin 1/x does not exist, does not exist, but limit x tends to 0 x, সেটা কিন্তু আমাদের কাছে এক্সিস্ট করছে। তাই তো, অবশ্যই এক্সিস্ট করছে। লিমিট x টেন্স টু 0, x করলে 0 হবে, ফাইনাইটলি এক্সিস্ট করছে, মানে ফাইনাইটলি ভ্যালু দিচ্ছে একটা। তাহলে দিস ইমপ্লাইজ, যেহেতু একটা করছে একটা করছে না, এটা করছে না এটা করছে, তাহলে টোটালে করবে না এক্সিস্ট। তাহলে দিস ইমপ্লাইজ লিমিট x টেন্স টু 0 fxy does not exist, does not exist। তাহলে দিস ইমপ্লাইজ এক্সটা x টেন্স টু 0 এক্সিস্ট করে, তারপর y টেন্স টু 0 করলে সেটাও করবে না। লিমিট y টেন্স টু 0 fxy, y টেন্স টু 0 fxy না, y টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 fxy does not exist। তার মানে একটা এক্সিস্ট করলো, একটা কিন্তু করলো না। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর ওয়ান রিপিটেড, আমি ডেফিনিশন মানে ওখানে লিখেছিলাম স্টেটমেন্টে, ওখানে রিপিটেড লিমিট exist but another limit does not exist। তাহলে এই ক্ষেত্রে কি ডবল লিমিটটা এক্সিস্ট করবে? এবার আমরা চেক করব যে এই ক্ষেত্রে ডবল লিমিটটা আদৌ এক্সিস্ট করবে কি করবে না। তাহলে নাও, তাহলে আমরা করতে যাচ্ছি ডবল লিমিটের ব্যাপারটা। নাও লেট এপসাইলন গ্রেটার দেন 0, ডবল লিমিটের ক্ষেত্রে আমাদের এপসাইলনটা নিয়ে নিতে হবে। এপসাইলন গ্রেটার দেন 0 বি চোজেন arbitrarily, তাহলে দেয়ার ফোর মডিউলাস অফ fxy, এটার লিমিট এক্সিস্ট করলে লিমিটটা 0ই হবে। তো কত হচ্ছে x প্লাস y sin 1/x minus 0, this is equal to modulus of x plus y sin 1/x, that is less equals to modulus of x plus modulus of y sin 1/x। এটা হচ্ছে by triangle inequality, by triangle ইনইকুয়ালিটি দুটোকে ভেঙে নিলাম, টোটালের মোডটাকে দুটো মোডের সামনে ভেঙে নিলাম। এবার হুইচ ইজ লেস ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স প্লাস, অ্যাকচুয়ালি লেস ইকুয়াল টু না, এটাকে আমি ইকুয়াল টু লিখতে পারি ডাইরেক্ট, প্লাস মড অফ ওয়াই সাইন 1/x করছি, যেহেতু এইবার আমরা লেস ইকুয়াল টু, কারণ জাস্ট এই প্রোডাক্টটাকে ভেঙে নিলাম, প্রোডাক্ট ভাঙার সময় কিন্তু কোনো ইনইকুয়ালিটি আসে না, ডাইরেক্ট ইকুয়ালিটি আসে। এইবার আমরা এটাকে লেস ইকুয়াল টু লিখে দিতে পারবো, লেস ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই ইন্টু 1, বিকজ সাইন 1/x তার ভ্যালু মডিউলাস ভ্যালুটা সেটা সবসময় কিন্তু একের থেকে ছোট অথবা সমানই হবে। তাহলে দিস ইকুয়ালস টু হয়ে গেল মড এক্স প্লাস মড ওয়াই, মানে পুনরায় আগের অঙ্কটার মধ্যে চলে আসলো, যেটাকে আমরা লেস দেন এপসিলন ধরবো, ধরে লিখবো হোয়েন এভার এক্স কমা ওয়াই ভ্যালুটা সেটা R2 একটা পয়েন্ট সাচ দ্যাট, বা উইথ, যা খুশি কোনো অসুবিধা নেই, সাচ দ্যাট লিখলেও একই ব্যাপার, মডুলাস অফ এক্স সেটাকে যদি আমি এপসিলন বাই 2 এর থেকে ছোট ধরলাম,
সেটা এপসিলন বাই 2 এর থেকে ছোট, তাহলে সাম করলে এপসিলন থেকে ছোট। এটা যদি ধরি তাহলে মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই, এই যে সামটা, সেটা কিন্তু আমাদের এপসিলন থেকে ছোট হয়ে যাবে। দ্যাট ইজ, যদি সাজিয়ে লিখি তাহলে এক্স মাইনাস জিরো লেস দেন ডেল্টা, ওয়াই মাইনাস জিরো লেস দেন ডেল্টা। এই জিরো জিরোটা কারণ জিরো জিরো পয়েন্টে লিমিট বার করা হচ্ছে, এবং ওয়ার ডেল্টাটা কত, ডেল্টাটা হচ্ছে এপসিলন বাই 2, যেটা কিনা একটা পজিটিভ, বিকজ এপসিলন নিজেই পজিটিভ। তাহলে এই যে ডেফিনিশনটা ফলো করলো, সেটা কিসের ডেফিনিশন ফলো করলো, সেটা ফলো করলো হচ্ছে লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু জিরো জিরো, অর্থাৎ ডবল লিমিটটা, ডবল লিমিট এফ এক্স ওয়াইটা, সেটা কিন্তু এক্সিস্ট করছে, কারণ পুরো ডেফিনিশন ফলো করেছে, এক্সিস্ট করছে, অ্যান্ড হ্যাজ দি ভ্যালু, কোন ভ্যালুটা না, জিরো ভ্যালুটা, কোন জিরোটা, এই যে মডুলাস অফ এফ এক্স ওয়াই মাইনাস জিরো লিখেছিলাম সেই জিরোটা। তো জিনিসটা কিন্তু পুরোপুরি এক্সিস্ট করলো, হয়েছে। অথচ কিন্তু দুটোর মধ্যে ডবল লিমিট গুলো কিন্তু একটা এক্সিস্ট করেছে, একটা করেনি, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা নেক্সট, এবার হচ্ছে নেক্সট অঙ্ক। এবার আমি দেখবো হচ্ছে যে এই যে একজন এক্সিস্ট করলো আর একজন করলো না, একটা লিমিট এক্সিস্ট করেছে আর একটা লিমিট এক্সিস্ট করেনি, তারপরেও কিন্তু লিমিট দুটো কি হয়েছে, লিমিট দুটো কিন্তু সমান হয়েছে, মানে ডবল লিমিটটা কিন্তু এক্সিস্ট করেছে, ঠিক আছে। আবার এরকমও হতে পারে যে একজন করেছে একজন এক্সিস্ট করেনি, একটা লিমিট এক্সিস্ট করেছে কিন্তু একটা লিমিট কিন্তু এক্সিস্ট করেনি, সেক্ষেত্রে কিন্তু যে ডবল লিমিট এক্সিস্ট করবে তাও আবার হবে এরকম কথাও নয়, সেটা নাও হতে পারে। আমি সেই উদাহরণ দিয়ে রাখছি। এক্সাম্পল 3 তে আমি দিচ্ছি যে ওয়ান রিপিটেড লিমিট এক্সিস্ট অ্যান্ড আদার does not exist. Also, the double limit, আগেরটাতে কি হয়েছিল, আগেরটাতে কেসটা তো এটাই ছিল, কিন্তু ডবল লিমিট কি হয়েছিল, এক্সিস্ট করেছিল, কিন্তু এইবার একই কেসে ডবল লিমিট এক্সিস্ট করবে না। আচ্ছা। ডবল লিমিট ডাজ নট এক্সিস্ট। এই জায়গাগুলো এইভাবে পড়লে পুরো সমস্ত রকম উদাহরণ কিন্তু আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে থাকবে। যদি একটা অঙ্ক করলে শুধুমাত্র হবে না, পুরো কেস ওয়াইজ ধরে ধরে করতে হবে। তাহলে ডাজ নট এক্সিস্ট, অলসো দি ডবল লিমিট ডাজ নট এক্সিস্ট, তার মানে ওই কেসে ডাবল লিমিটটা মে অর মে নট বি এক্সিস্ট, দুটো এক্সিস্টও করতে পারে বা নাও করতে পারে। এত কিছু এই সমস্ত ব্যাপার আমাদের রিয়েলে মানে সিঙ্গেল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে আসতো না বা লাগতো না, বিকজ সেখানে ডাবল লিমিটের আলাদা করে পার্থক্য আমরা বুঝতে পারতাম না, কারণ লিমিট এক্সটেন্স টু এ ছিল, সেটাকে আমরা ভেঙে ভেঙেই বা ভাঙবোই বা কি করে, আর সেটাকে একবারেই বা লিখবো ওরকম ভাবে কি করে, এটা একবারে লেখা আর ভাঙা একই ব্যাপার। যেমন যদি ওয়াই ইকুয়ালস টু এক্স হয়, ওয়াই ইকুয়ালস টু যদি এক্স ফাংশনটা হয় বা এক্স স্কোয়ার হয়, সেটাকে আমি যদি ডিওয়াই ডিএক্স করি তাহলেও 2x পাবো, আর ডেল ওয়াই ডেল এক্স করলেও ওয়াই কে এক্স এর রেসপেক্টে করছি পার্শিয়ালি, সেটাও 2x-ই হবে। তাই পার্শিয়াল আর টোটালের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই ফর সিঙ্গেল ভ্যালুড ফাংশন, ওই জন্য আমাদের ওই জায়গাগুলো ইজি ছিল সিঙ্গেলের ক্ষেত্রে। কিন্তু যখনই সেটা মাল্টিপল ভ্যালুড ফাংশন হয়ে যাবে, মানে মাল্টি ভ্যারিয়েবল ফাংশন হয়ে যাবে, অর্থাৎ মাল্টিভ্যারিয়েট ক্যালকুলেশন আন্ডারে জিনিসটা চলে আসবে, তখন কিন্তু সেখানে বিভিন্ন রকম কেস এভাবে জেনারেট করতে পারে। সেই কেসগুলো নিয়ে অ্যাকচুয়ালি এখানে লিমিটের ক্ষেত্রে আলোচনা হচ্ছে। তো যাই হোক, এক্ষেত্রে আমরা কি ফাংশনটা নেব, লেট, আচ্ছা এইভাবে লিখিস না, যেভাবে আমরা লিখতে অভ্যস্ত ডোমেন কোডোমেন মেনশন করে সেভাবে লিখছি। লেট এফ ফ্রম
R2 to R, এখানে যদি R2 থেকে R লিখি, আমি কেন এখানে R2 - 0 0 করছি না, এটা দেখে নিবি যে কেন 0 0 করছি না, কারণ 0 0 কেসটা আমি আলাদা করে বলে দিচ্ছি। আমি কিন্তু এইখানে যে যে কেসটাতে 0 0 হলে প্রবলেম আছে, সেই কেসটাতে কিন্তু আমি 0 0টাকে এমনিতেই ডেফিনেশনেই বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু এখানে আমি বাদ দিয়ে 0 0 জন্য আলাদা করে ডিফাইন করে দিচ্ছি, ফলে এখানে কিন্তু আর R2 - 0 0 লিখছি না। বোঝা গেছে কথাটা? হ্যাঁ। আর আমি এইটা অভ্যাস করাচ্ছি এই কারণেই এখন, বিকজ এরপর যখন আমরা কন্টিনিউটি পড়বো তখন তো ফাংশনাল ভ্যালু লাগবে। আমরা তো সবসময় ছোট সেই 11 12 থেকে জানি যে লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালু সমান হতে হবে। ঠিক হুম। আছে, আমি শুধুমাত্র যদি 0 0টাকে বাদ দিয়ে বাকিটুকু ডিফাইন করি, তাহলে কিন্তু ফাংশনাল ভ্যালুটা কি হবে আমরা জানতে পারবো না বা বুঝতে পারবো না। তাহলে কন্টিনিউটি বিচার করতে অসুবিধা হবে। এখানে হয়তো প্রবলেম হবে না, এখানে প্রবলেম হতো না যদি আমি 0 0 কেসটা নাও দেখাতাম। ঠিক আছে, কিন্তু কন্টিনিউটিতে প্রবলেম হবে, কারণ কন্টিনিউটিতে ফাংশনাল ভ্যালুটা লাগবে। তো from R2 থেকে R be defined by fxy is equal to fxy is equals to y sin, এই কোয়েশ্চেনটা বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে, y sin 1/x প্লাস, যেগুলো এক্সাম্পল আকারে করেছে এগুলো কিন্তু কোয়েশ্চেন আকারে পরীক্ষাতে আসবে। ঠিক আছে, যেখানে x not equals to 0, আর x যদি 0 হয় তাহলে বলছে 0 হবে। x যদি হয়ে যায় 0 তাহলে কিন্তু 0 হবে। ঠিক আছে, এবার প্রশ্ন আসতেই পারে, হতেই পারে যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে, তার মানে আমার তো এক্স আর ওয়াই কেউই 0 হলে হবে না, শুধুমাত্র এখানে এক্স কেন লিখলাম, বল কেন লিখলাম? এখানে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো 0 হলে গন্ডগোল হতো, তাহলে শুধু কেন এক্স লিখলাম? একটা এক্সট্রা নট ইকুয়ালস টু জিরো হলে তো অন্তত পক্ষে কিছু ভ্যালু থাকবে, বাই জিরো হলেও কোনো অসুবিধা নেই। এক্স্যাক্টলি তাই। তাহলে আমরা যদি এক্স ইকুয়াল টু একজনকে নন জিরো ধরে নিই, তার মানে নিশ্চয়ই এটা কখনোই এইটা নন জিরো, এটা যদি জিরো হয় তাতেও কোনো যায় আসে না আমাদের। ঠিক আছে, ওই জন্য এক্স নট ইকুয়াল 0 লিখলে, যদি সিম্পল এই ফাংশনটাই থাকতো তখন আমাদের ভাবনার ব্যাপার ছিল, কিন্তু এখানে তার সঙ্গে একজন অ্যাড আছে। ঠিক আছে, তো এক্স নট ইকুয়াল 0 লেখা মানে নিচে কিছু না কিছু তো আসছেই। ওয়াইটা তো নন, ওয়াইটা তোর 0 হোক বা নন জিরো হোক তাতে কোনো যায় আসে না, কারণ এক্সটা নন জিরো মানে নিচটা কখনোই 0 হতে পারবে না, তাই একজনকে দিয়েই হয়ে যাচ্ছে। এবার এটা দুটো রিপিটেড লিমিট দেখবো যে একটা এক্সিস্ট করছে একটা করছে না, সেই অবস্থায় কি ঘটছে। তো প্রথম কথা দেখ, ফর এক্স নট ইকুয়ালস টু 0, এক্স যদি নন জিরো হয়, এক্স যদি হয় নন জিরো, তাহলে লিমিট ওয়াই টেন্স টু 0 এফ এক্স ওয়াইটা কত হবে? লিমিট ওয়াই টেন্স টু 0 এফ এক্স ওয়াইটা কত হবে? তাহলে লিমিট ওয়াই টেন্স টু 0 এফ এক্স ওয়াই মানে কত? ওয়াই সাইন 1/x প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এটা। এখন আমরা একটু দেখে নিই আগে থেকেই যে ওয়াই টেন্স টু 0-তে এটা 0 হয়ে যাবে, কারণ এখানে ওয়াই আছে মানে এটা 0 দিয়ে দেবে। আর একইভাবে ওয়াই টেন্স টু 0-তে এটাও 0 হয়ে যাবে, বিকজ উপরে একটা ওয়াই আছে, কারণ ওভারঅলটা 0 প্লাস 0 0ই হবে। এটা ওয়াই 0 ইন্টু সাইন 1/x প্লাস এক্স ইন্টু 0 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। এই জিনিসটা লিখতে আমাদের কোনোই অসুবিধা থাকছে না, বিকজ নিচে এক্স স্কোয়ারটা কিন্তু নন জিরো আমি রয়ে গেছে। ফলে নিচে যদি হ্যাঁ। আমি ওয়াই টেন্স টু ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দিচ্ছি, তাতে এই কনফিউশন আসবে না যে এখানে নিচটা তো 0 হয়ে যাবে, হবে না, কারণ এক্সট্রা নন জিরো আছে। তাহলে ওভারঅল 0ই হচ্ছে। তাহলে দেয়ার ফোর, বা এই যে 0টা পেলাম সেটাই কিন্তু আমাদের কাছে সেই 5x টা। তাহলে দেয়ার ফোর লিমিট
এইবার তারপর এক্সটেন্স টু জিরো করছি, একদম ডেফিনেশনকে ভায়োলেট করে কিচ্ছু করছি না কিন্তু, ডেফিনেশন যেভাবে আমি ডিফাইন করেছি সেইভাবেই অঙ্কগুলো করছি। লিমিট এক্সটেন্স টু জিরো, এইটুকুনির ভ্যালু কত, এটাই হচ্ছে আমাদের কাছে সেই ফাইভ এক্সটা, ঠিক আছে। আর ফাইভ এক্স এর ভ্যালু এখানে কত, জিরো। আমার লিমিটটাও কত হবে, জিরো হবে। দিস ইমপ্লাইজ the repeated limit the repeated limit x tends to 0, limit y tends to 0, and has the value 0। এই যে জিরো, এই হ্যাঁ জিরোটাই হচ্ছে আমাদের সেই ল্যামডাটা, ডেফিনিশনের ল্যামডা। পরীক্ষায় সব লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝান ডেফিনেশনের সঙ্গে মেলানোর জন্য করছি। ফাইভ এক্সটা লিখবো, এরকম সুন্দর করে লিখবো, ল্যামডা ফ্যামটা সব লিখতে হবে না। এইবার সেকেন্ডটা আমি বলছি যে এক্সিস্ট করবে কি করবে না, আমি তো লিখে দিয়েছি যদিও করবে না, যে দেখি সেটা করে কিনা। সেকেন্ড লিমিটটা, ফর y not equals to 0, limit x tends to 0 fxy, this is equal to limit x tends to 0 x plus y into sin 1 by x। ব্যাস, এখানেই গন্ডগোল, sin 1 by x এক্সিস্ট করতে দেবে না লিমিটটাকে, তাই তো। তাহলে হিয়ার হ্যাঁ লিমিট x tends to 0 y sin 1 by x, এই দাঁড়া 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 দাঁড়া, এইটা তো ছিল না অঙ্কটা। না না, এটা ছিল না, ছিল হচ্ছে গিয়ে ওয়াই তাই সাইন বলি, ওয়ান। এটা তো অন্য আগের অঙ্কটা, এই পোর্শনটা ছিল। হ্যাঁ এই আগেরটা উপরটা ঠিক করেছি তো, দেখি আগে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, উপরেরটা ঠিক আছে। উপরটা ঠিক করেছি, আচ্ছা। এটা ওয়াই সাইন ওয়ান বাই এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তার লিমিট y sin 1 by x does not exist, does not exist, but limit x tends to 0 xy divided by x square plus y square, এই লিমিটটা কিন্তু এক্সিস্ট করছে। কেন করছে, কারণ লিমিট x tends to 0 xy divided by x square plus y square যদি লিখি, তাহলে সেটা হচ্ছে যাচ্ছে লিমিট এক্স টেন্স টু, কোনো দরকার নেই, ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো, যেহেতু y নট ইকুয়াল টু জিরো রয়েছে কিন্তু, তাই কাজে লাগছে y নট ইকুয়াল টু জিরোটা, আমরা হুটফাট বাদ দিয়ে দেবো না জিনিসটাকে। তাহলে কত হচ্ছে তোর, জিরো ইন্টু ওয়াই ডিভাইডেড বাই জিরো প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আলটিমেটলি জিরো দিচ্ছে। তো তাহলে একটা করছে এক্সিস্ট আর একটা এক্সিস্ট করছে না, তার মানে দিস ইমপ্লাইজ লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স ওয়াই, কিন্তু একজন করলে একজন না করলে সেটা টোটালি করবে না, does not exist, and consequently limit y tends to 0, limit x tends to 0 f x y, ভিতরেরটাই এক্সিস্ট করেনি, তারপর আবার আর নতুন করে এক্সিস্ট করে আর কি হবে, ঠিক আছে। হ্যাঁ ইটস নট এক্সিস্ট। এক্সিস্ট, তার মানে ওয়ান রিপিটেড লিমিট এক্সিস্ট করলো আর একটা কিন্তু এক্সিস্ট করলো না, একটা রিপিটেড লিমিট এক্সিস্ট করেছে আর একটা রিপিটেড লিমিট কিন্তু এক্সিস্ট করেনি, তার তার মানে এবার ডাবল লিমিটটা কি হবে, ডাবল লিমিটটা কি হবে সেটা দেখতে চাইছি, ডাবল লিমিটটা কি হবে। ডাবল লিমিটটা কি এক্সিস্ট করবে,
সেটা দেখার। তাহলে শুরু করা যাক। লেট এপসিলন, তার জন্য এপসিলন ধরে নিতে হবে লেট এপসিলন গ্রেটার দ্যান 0 বি চোজেন আরবিট্রারিলি। লেট এপসিলন গ্রেটার দ্যান 0। আচ্ছা, আমাদের কোশ্চেনে বলে দিয়েছে যেটা এক্সিস্ট করবে না, তাহলে এপসিলনের কোনো প্রশ্ন নাই। তাহলে এবার আমাদের একটা কোনো পথ চুজ করে করতে হবে। আচ্ছা। ঠিক আছে, ইফ উই, লেখাটা এরকম হবে, ইফ উই অ্যাপ্রোচ দি পয়েন্ট, কোন পয়েন্ট না 0 0 পয়েন্টে লিমিট বার করতে বলেছে, তাহলে ইফ উই অ্যাপ্রোচ দি পয়েন্ট 0, 0 along the path y equals to mx, where এমটা কিন্তু কোনো ফিক্স নয়, সেটা একটা প্যারামিটার। ঠিক আছে, একটা আরবিটারি কনস্ট্যান্ট y equals to mx। অর্থাৎ আমি কনসেপ্টটা এরকম, আমরা যখন x টেন্স টু a, সেখানে লিমিট এক্সিস্ট করছে কিনা চেক করতে হতো। তাহলে এই x ইকুয়াল টু a পয়েন্টে আমরা বাঁ দিক থেকে আসতাম, আবার ডান দিক থেকে আসতাম, এসে দেখতাম দুই ক্ষেত্রে সেম লিমিট বেরোচ্ছে কিনা। যদি সেম লিমিট বেরোতো তাহলে কিন্তু আমাদের বলতাম যে লিমিটটা এক্সিস্ট করতো, কারণ সেখানে রিয়েল নাম্বার লাইনের উপর কাজ হচ্ছিল, অর্থাৎ একটাই লাইনের উপর কাজ হচ্ছিল। সেখানে আসার উপায় x ইকুয়াল টু এতে আসার উপায় হচ্ছে হয় বাঁ দিক থেকে নয়তো বা ডান দিক থেকে। কিন্তু এখন কিন্তু পয়েন্টটা 0 0 পয়েন্ট, সেই 0 0 পয়েন্টে আসার উপায় কিন্তু এখান থেকে এখান থেকে এখান থেকে, মানে যত রকম লাইন, ইনফ্যাক্ট লাইন কেন, যে সমস্ত জিনিস অরিজিন দিয়ে পাস করছে, যে সকল কার্ভ, সমস্ত পথ বরাবরই কিন্তু আসতে পারি আমি। ঠিক আছে, তো তার মধ্যে আমি যদি শুধুমাত্র লাইন গুলো চুজ করলাম, যেহেতু 0 0 পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে y ইকুয়ালস টু mx প্যাটার্নে হবে। তো সেই লাইন বরাবর এসে যদি দেখি যে এম এর উপর ভ্যালুটা ডিপেন্ড করছে, লিমিটের ভ্যালুটা, অর্থাৎ এম চেঞ্জ করলে, পথ চেঞ্জ করলে লিমিটের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে তাহলে বলবো লিমিটে এক্সিস্ট করছে না, কারণ লিমিট কিন্তু হয় ইউনিক। লিমিট কিন্তু হ্যাঁ। ইউনিক হয়, কোনো ফাংশনের লিমিট এক্সিস্ট করছে কোনো পয়েন্টে, মানে সেই পয়েন্টটাতে যেদিক দিয়ে আসি না কেন লিমিট ওটাই বেরোবে। যদি আলাদা আলাদা বেরোয়, তার মানে বুঝবো যে লিমিট কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে এক্সিস্ট না করার কনসেপ্ট, কারণ এখানে আমরা তো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, আমরা রিয়েলের ক্ষেত্রে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে করি, কিন্তু এখানে ওই সমস্ত করতে গেলে কঠিন হয়ে যাবে। তো হোয়ার এম ইজ এ রিয়েল প্যারামিটার কথাটা লিখে দিলাম এখানে। দেন the double limit, then the double limit xy tends to 0 0 fxy equals to কত হবে, লিমিট y এর জায়গায় mx বসিয়ে দেবো, মানে এখানে xy tends to 0 0। এইবার দেখ, fxy লেখার দরকার নেই, fxy টা লেখার অ্যাকচুয়ালি দরকার নেই। আমি যদি দুটো ভেঙে ভেঙে করি তাহলে কি হচ্ছে দেখি। আচ্ছা। ঠিক আছে, ভেঙে ভেঙে যদি করি তাহলে কি হচ্ছে দেখা যাক। Then the double limit xy divided by x square plus y square, xy divided by x square plus y square, সেটা করলে কত হচ্ছে, সেটা করলে এসে যাচ্ছে হচ্ছে লিমিট। এবার y এর জায়গায় আমি কি বসাচ্ছি, আমি নিচে পরে লিখছি, y এর জায়গায় কি বসাচ্ছি, mx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার। তো যেহেতু এখানে পুরোপুরি এক্স এর ফাংশন হয়ে গেল, তার মানে এখানে y টেন্স টু 0 আর লেখার দরকার নেই, পুরো জিনিসটা x টেন্স টু 0 তে কনভার্ট করে লিখলেই হবে। এক্সট্রা কেটে যাবে। হ্যাঁ, তো x টেন্স টু 0 করে লিখলেই হবে। তাহলে লিমিট x টেন্স টু 0, উপরে আমরা পড়ে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এম, আর নিচে এক্স স্কোয়ার কমন নিলে পড়ে থাকছে হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার। এক্স স্কোয়ার কেটে গেল, বাকি যেটুকুনি পড়ে থাকলো সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট হতে পারে, সে প্যারামিটার, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টই তো, তার উপর তো এক্স এর লিমিটের কোনো এফেক্ট থাকবে না, কারণ সেটা কিন্তু m বাই 1 প্লাস এম স্কোয়ার হয়ে যাবে। তাহলে হুইচ ইজ
which is depend, but depend তো নয়, depending on the parameter, on the value of the parameter m, that is m এর উপর ভ্যালুর উপর ডিপেন্ড করছে, মানে হচ্ছে ডিফারেন্ট ভ্যালু অফ m এর জন্য কিন্তু ভ্যালুটা, লিমিটের ভ্যালুটাও ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যাবে। তার মানে লিমিটটা অ্যাকচুয়ালি ইউনিকনেসটাকে ভায়োলেট করে যাচ্ছে। দ্যাট ইজ the that is the value of the limit value of the limit is different for different values of m, that is যত রকম ভাবে বলা যায়, that is the limit is not unique, তাহলে consequently the double limit does not exist। ঠিক আছে, ডবল লিমিটটা কিন্তু এখানে তার মানে এক্সিস্ট করলো না। কোনটা করলো না? ওই এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই লিমিটটা কিন্তু এক্সিস্ট করতে পারছে না। তাহলে এই লিমিটটা যখন এক্সিস্ট করছে না, তখন ওই ইয়েটা যেটা রয়েছে টোটালটা, সেটাও কিন্তু এখানে এক্সিস্ট করতে পারবে না, এখানে ডবল লিমিটের কেসে। ঠিক আছে, ডবল লিমিটটার ক্ষেত্রে কি আছে না, ওয়াই সাইন ওয়ান বাই এক্স আছে, ওয়াই সাইন ওয়ান বাই এক্স প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে লিখে নেয়, তাহলে দেয়ার ফোর the double limit therefore the double limit xy tends to 0 0 fxy does not exist। ঠিক আছে, এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে রিপিটেড গুলো দুটোর মধ্যে একটা এক্সিস্ট করেনি, তারপর করলো হচ্ছে একটা করলো একটা করলো না, সেই অবস্থা দেখলাম ডাবল লিমিট গুলো এক্সিস্ট করতেও পারে নাও করতে পারে, কোনো মানে পারফেক্টলি কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে।